প্রতিটি সাহিত্যাদর্শের মধ্যে একটি সামাজিক আদর্শ ভ্রূণের মতো সংগুপ্ত থাকে। ইংরেজদের আসার আগে বাংলার সমাজ বাস্তবতার অবস্থা ছিল কার্ল মার্কস বর্ণিত বৃক্ষ জীবনের মতো স্থবির এবং নিশ্চল। বাঙালি সমাজ আচার সংস্কারের শত বেড়াজালে অবরুদ্ধ ছিল। এই আচার লাঞ্ছিত, সংস্কার পীড়িত সমাজে একটা মানসিক বন্ধ্যাত্বের ভার পাষাণের মতো চেপে বসেছিল। সামাজিক গতিশীলতা, যার স্পর্শে জীবনে নতুন মহিমা, সাহিত্য অভিনব ব্যঞ্জনা সূচিত হয়, একেবারে ছিল না বললেই চলে। যুগ যুগ ধরে জীর্ণ চিন্তার ভারে এবং মানসিক নৈরাজ্যের পীড়নে গোটা সমাজ শরীরে আচ্ছন্ন করেছিল একটা হতাশাবোধ। এই সময়ে এই ধরনের পরিবেশে জীবনের প্রতি বাচক কোনো সৃষ্টির আশা করা যায় না। বাংলার সমাজ কাঠামো ছিল প্রাচ্যের তৎকালীন অন্যান্য দেশের মতো সামন্ততান্ত্রিক, অথচ বহুকাল আগেই ঐতিহাসিক প্রক্রিয়ার মাধ্যমে সামন্ত সমাজ সৃষ্টির বীর্য, যৌবনের উদ্দীপনা হারিয়ে ফেলেছে। তুর্কি মুসলমানদের এদেশে আগমনের ফলে যে তীক্ষ্ণ সমাজ সংঘাত ঘটে, তার স্পর্শে যে একটা সৃষ্টি চেতনা লহরিত হয়, বৈষ্ণব কবিতার আকারে যা পুষ্পিত হয় মঙ্গল কাব্যরূপে, চেতনার একটা স্রোতধারা রচনা করে সমাজের গতিশীলতার অভাবে তা পটে আঁকা চিত্রের মতো চাঞ্চল্যবিহীন স্থৈর্যের মায়ামকুরে বন্দী হয়ে পড়ে। ব্রিটিশ রাজত্ব স্থাপনের সঙ্গে সঙ্গেই বাঙালি সমাজে একটা সংঘাত অনিবার্য হয়ে ওঠে। ব্রিটিশের পৃষ্ঠপোষকতায় জনসমষ্টির মধ্যে থেকে একটি নতুন শ্রেণী প্রবাল দ্বীপের মতো মাথা তুলে দাঁড়াতে থাকে। এরা রুচিতে ভিন্ন, রক্তে সামন্তদের সঙ্গে যুক্ত নয়। বিদেশিদের স্বার্থেই এদের সৃষ্টি এবং বিদেশের স্বার্থেই এদের স্বার্থ। তারা ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান, সাহিত্য দর্শনে আগ্রহী হয়ে ওঠে। প্রতীচীর জ্ঞান বিজ্ঞানের তাড়িত স্পর্শে বাঙালি সমাজে প্রথম আধুনিক বিদ্রোহ মুখিয়ে ওঠে। ভিনদেশি সরকারের নতুন অর্থনৈতিক নীতি প্রাচীন সামন্ত শ্রেণীর বুকে বজ্র শেলের মতো আঘাত করে তার মাজা ভেঙে ফেলে একেবারে উত্থান শক্তিহীন করে দেয়। এইভাবে বাঙালি সামন্ত শ্রেণীর সঙ্গে দ্বন্দ্বে, তাদের ঝড়ে বংশে নির্মূল করে বাংলাদেশে বুর্জোয়া শ্রেণী তার আবির্ভাব ঘোষণা করে। বুর্জোয়া শ্রেণীও নিজের পদ্ধতিতে সমাজের চালিকা শক্তি হওয়ার জন্য সংগ্রাম করে আসছিল। ইয়াং বেঙ্গল আন্দোলনের মধ্যে এই উঠতি বাঙালি বুর্জোয়া শ্রেণীর আত্মবিশ্বাসী, সংগ্রামী মনোভঙ্গি স্ফুরিত হয়েছে। প্রাচীর আদর্শে দীক্ষিত একদল অত্যগ্র যুবকই ছিলেন এই আন্দোলনের হোতা। তারা মনে করতেন প্রতীচীর যা কিছু সব ভালো আর প্রাচীর সব খারাপ, অতএব ঘৃণ্য এবং বর্জনীয়। তারা ছিলেন বাংলাদেশের অত্যন্ত রক্ষণশীলদের একেবারে বিপরীত। এরা তাদের সত্যপ্রীতি, জ্ঞান তৃষ্ণা, সাহিত্য, বিজ্ঞান, দর্শন এবং সমাজ বিপ্লবের প্রতি আগ্রহ, এসবের মধ্য দিয়ে ধীরে কিন্তু সুচিন্তিতভাবে একটা মানসিক পরিবর্তন সম্ভাবিত করে তুলেছিলেন। তার ফলে বাংলার কতিপয় মানুষের সৃষ্টি চেতনা গভীর আবেগে শিহরিত হয়ে ওঠে। বাঙালি মনের এই ঊর্ধ্বমুখী শিহরণ আগে যা কখনো ঘটেনি, তার সৃষ্টিশক্তিকে নানান দিকে প্রবাহিত করে নিয়ে যায়। তার সৃষ্টি চঞ্চল চিত্তদোলা এক ইতিহাসে বাংলার নবজাগরণ রূপে চিহ্নিত করা হয়েছে। বাঙালি মনের গ্রহণশীলতার কোনো তুলনা নেই। স্বল্প সময়ের মধ্যেই ইউরোপীয় রেনেসান্স তথা সৃষ্টি চঞ্চল চিত্তদোলার সমস্ত প্রভাময় রশি নিজেদের চেতনার অঙ্গীভূত করেনি, শুধু সীমিত পরিসরে ক্ষুদ্র হলেও চারিত্র্যের দিক দিয়ে একই রকম আরেকটি সৃজন ঋতু প্রাণের ফসলে ভরিয়ে তুলেছে। ইয়াং বেঙ্গল দল ছাড়াও বাংলাদেশে আরও কতিপয় সুস্থ মানুষ ছিলেন। তারা শান্তভাবে বিচার করে প্রতীচীর শিক্ষার গুরুত্ব উপলব্ধি করলেন, কিন্তু পুরোপুরিভাবে প্রতীচ্য সমাজের আদর্শ অন্ধভাবে গ্রহণ করতে রাজি ছিলেন না। তারা ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবান ছিলেন এবং সে সঙ্গে প্রতীচ্য সংস্কৃতির সংস্পর্শেও এসেছিলেন। তার ফলে তাদেরকে সমাজ সংস্কারকের জীবন বেছে নিতে হয়। এই সমাজ সংস্কারকরাও ছিলেন রেনেসান্সের আদর্শে উদ্বুদ্ধ ব্যক্তিত্ব। বাংলা গদ্যের প্রবর্তন, তাতে গতিদান করা এবং সেরকম আরও নানা সৃষ্টিশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের যুক্তিবাদী মনোভঙ্গি জোরালো রূপে প্রকাশ পেয়েছে। শক্তির যে উন্মুখর তরঙ্গ যা বুর্জোয়া শ্রেণীকে কর্মক্ষেত্রে তাড়িত করেছে, বাঙালি সমাজের প্রাথমিক দিকপালদের সাহিত্যকর্মে পুরোপুরি তার উদ্ভাসন মেলে না। তারা ভাষা এবং সাহিত্যকে তাদের মতামত প্রকাশের বাহন করে তোলেন।
রাজা রামমোহন রায় সর্বপ্রথম বিশুদ্ধ বাংলা গদ্য রচনা করেন এবং তিনি বাংলা গদ্যকে তার ধর্মমত প্রচারের কাজে ব্যবহার করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম মানববাদী ব্যক্তিত্ব। তিনি বাংলা গদ্যে প্রাণ সঞ্চার করলেন, দান করলেন গতিশীলতা, কিন্তু তিনিও তার জীবনের এক খণ্ডাংশ মাত্র ভাষা এবং সাহিত্যের জন্য ব্যয় করেছেন। তার সংস্কৃত কাব্যের স্বচ্ছন্দ বাংলা অনুবাদ, যাতে ধর্মবোধের লেশমাত্র নেই, সেগুলো ছাড়া বিদ্যাসাগরের অন্য কোনো সাহিত্যকর্মে বুর্জোয়া সুলভ জীবন ভিক্ষার সাক্ষাৎ কদাচিৎ পাই। মাইকেল মধুসূদন দত্তই হলেন বাঙালি বুর্জোয়া শ্রেণীর যথার্থ প্রতিনিধি। তার মধ্যেই বুর্জোয়া শ্রেণীর বিদ্রোহী জীবনোল্লাস পারিপার্শ্বিকের সমস্ত বাধা লঙ্ঘন করার জন্য উল্লম্ফিত হয়ে উঠেছে। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য প্রকৃত প্রস্তাবে বাঙালি বুর্জোয়া শ্রেণীর জাগরণ গীতি। মাইকেলের উদ্দাম কল্পনা করার ক্ষমতা, কবিতা রচনার অসাধারণ প্রতিভা, তার ঐতিহ্য, মানস সংগঠন, শিক্ষা সাধনা, খ্রিস্ট ধর্মে দীক্ষা, প্রাচীন কবিদের রচনার প্রতি আগ্রহ এবং সর্বোপরি বীর রসের কাব্য রচনা করার অনিভন্ত কামনা তাকে সম্পূর্ণভাবে নবযুগের অগ্রদূত হিসেবে চিহ্নিত করে। অন্যান্য মহৎ কবিদের মতো তিনিও তার যুগের চাইতে অনেক দূর অগ্রগামী ছিলেন। রাবণ, বিশ্বজিৎ এবং প্রমীলার প্রতি তার জাগ্রত সহানুভূতি তাদেরকে মূল রামায়ণের রাম, লক্ষ্মণ, সীতার চাইতে অধিকতর মহৎ এবং বলিষ্ঠভাবে চিত্রিত করেছে। রাবণ, ইন্দ্রজিৎ, প্রমীলার চরিত্রে সাহিত্যিক মহত্বের প্রতিষ্ঠা দিয়ে মাইকেল ঐতিহ্য এবং সংস্কারের বুকে যে প্রচণ্ড আঘাত করলেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। মাইকেলের সময়ের আলোকপ্রাপ্ত সমাজ একটা পরিবর্তন প্রত্যাশা করেছিলেন, কিন্তু মাইকেলের অঘটন ঘটন পটিয়েসি প্রতিভা যা করল তা সহ্য করার মানসিকতা তখনও অনেকের জন্মায়নি। মাইকেলের একচোখা সমালোচক, অন্ধ অনুকারকদের কথা বলে লাভ নেই। এমনকি যৌবনী রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং মাইকেলের প্রতি বিরূপ ধারণা পোষণ করতেন। এত অল্প সময়ের মধ্যে এত বেশি সাফল্য অকল্পনীয়, কিন্তু মাইকেলে তা সম্ভব হয়েছিল। তিনি বাংলা সাহিত্যে প্রচলিত পয়ার ত্রিপদী ছন্দকে তার প্রতিভার অযোগ্য মাধ্যম মনে করলেন। তার অন্তরলোকের আগ্নেয় বার্তা বহন করার জন্য বাংলা ভাষায় আরেকটি নতুন ছন্দের প্রয়োজন তিনি তীক্ষ্ণভাবে অনুভব করলেন। কোনো খেয়াল কিংবা অগভীর রুচিবোধ দ্বারা তাড়িত হয়ে তিনি বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেননি। জানতেন যে তিনি এক মহাবীর্যবতী সঙ্গীতকে মুক্তি দিচ্ছেন। বীর সুলভ যন্ত্রণা ও বেদনাবোধ থেকে বুকে অঙ্কুরিত হয়েছে এই মহান সঙ্গীত। এতে মাইকেল সমস্ত সত্তা ডুবিয়ে দিয়েছিলেন। বীরত্বব্যঞ্জক বেদনাবোধ তাকে তো উপযুক্ত বসন পরাতে হবে। কোন বসনে মানায়? তাই বাংলা ভাষায় এলো গুরুগম্ভীর ধ্বনি সৌষ্ঠবে সমৃদ্ধ অমিত্রাক্ষর ছন্দ। তার রাবণ, প্রমীলা, ইন্দ্রজিৎ এরা হলেন উঠতি বুর্জোয়ার সজীব প্রাণবন্ত প্রতীক। ইতিহাস তার মধ্যে এমনভাবে কাজ করেছে স্বয়ং স্রষ্টা সচেতনভাবে সে বিষয়ে অবগত ছিলেন না। তা হোক, মাইকেল তার যুগকে, যুগের চৈতন্যকে অপরূপ প্রভাময় করেছেন। এ হচ্ছে প্রতিটি মৌলিক স্রষ্টার এক অনুপম চারিত্র লক্ষণ। যদিও তিনি স্থান এবং কালের পরিধিতে বন্দী, তবু তিনি এমন শক্তিশালী যে নিজের অন্তর খনন করে খনিজ তিমিরে এমন আলো আবিষ্কার করেন যা ভূগোল ইতিহাসের সীমানা পেরিয়ে যায়। মাইকেল ছিলেন চূড়ান্তভাবে বিপ্লবী। তার কল্পনা অ্যাসিডের মতো। যখন প্রাচীর কাব্যের চরিত্রগুলি স্পর্শ করেছে, তাদের ধর্মের লৌহ বর্ম খসে পড়েছে। রক্ত মাংসের সৌন্দর্য নতুন দীপ্তিতে ঝলকিত হয়ে আরেকটি উজ্জ্বল জগতের স্বপ্ন জাগিয়ে তুলেছে। এটা ঘটেছে কবির বেদনার আগ্নেয় ফার্নেসে চরিত্রগুলো নবজন্ম লাভ করেছে বলে। তার আর ধর্মীয় মতের বাহন রইলেন না। রাবণ, ইন্দ্রজিৎ, প্রমীলা এবং বীরাঙ্গনা কাব্যের সাহসী এবং প্রেমোন্নত্তা নায়িকারা আধুনিক পোশাকে আধুনিক জগতে পদার্পণ করলেন। এটা পূর্ণ বোতলে নতুন সুরা নয়, বরঞ্চ বলা যেতে পারে সম্পূর্ণ বিপরীত। প্রেম, কাম, দম্ভ এসবকে জীবনে যথাযোগ্য মর্যাদা দেওয়া হলো।
ট্র্যাজেডির বীজ রোপণ করা হলো। পূর্বের ভারতীয় ঐতিহ্যে ট্র্যাজেডির কোনো অস্তিত্ব ছিল না। জীবনের প্রেক্ষিতটাই সম্পূর্ণরূপে পাল্টে দিল। বাংলা সাহিত্যে এটা একটা নবতর সমৃদ্ধ প্রবর্তনা, যার সঙ্গে পদার্থবিজ্ঞানের মধ্যাকর্ষণ তত্ত্বের আবিষ্কারের তুলনা করা যেতে পারে, যা মানুষকে নতুনভাবে জীবনকে দেখতে এবং বিচার করতে বাধ্য করল। নতুন সাহিত্যাদর্শের গতিশীলতা সমাজ আদর্শের মধ্যে একটা সংঘাত বাঁধিয়ে তুলল। একটি মানববাদী সাহিত্যাদর্শ সৃজনে মাইকেল পুরোপুরি তার যুগের কাছে ঋণী ছিলেন না। এর গৌরব তার ব্যক্তিগত প্রচেষ্টাকেই দিতে হয়। তিনি ছিলেন বাংলা সাহিত্যের সর্বপ্রথম বিশ্বজনীন মানুষ। দুর্ভাগ্যবশত বাংলা সাহিত্যে মাইকেলের মতো মানববাদী সৃষ্টিশীল মানুষ অধিক আসেননি। তার উত্তরাধিকারী অনুসারী এবং অনুকারকদের কেউই প্রকৃত মানববাদী একটা সাহিত্যাদর্শ খাড়া করতে পারেননি। তার পরিবর্তে পরবর্তী সাহিত্যিকরাই বৃথাই হিন্দু আদর্শে নির্বাণ সন্ধান করেছেন। মাইকেলের মানববাদী সাহিত্যাদর্শ পুনরুদ্ধার করতে বাংলা সাহিত্যকে অনেক দীর্ঘ পথ পরিক্রমণ করতে হয়েছে। মাইকেলের পরে বঙ্কিম হলেন সাহিত্যের আদর্শ নির্মাতাদের একজন। তিনিও ছিলেন পতিচির শিক্ষায় সুশিক্ষিত মানুষ। তার প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ ইংরেজিতেই প্রকাশিত হয়। বলতে গেলে যাদের জন্য লেখা রাজমোহনস ওয়াইফ, সে ইংরেজ এবং ইংরেজি শিক্ষিত এ দেশীয়দের দৃষ্টি আকর্ষণ করতেই পারল না। এই অবহেলা বঙ্কিমচন্দ্র এবং বাংলা সাহিত্যের জন্য শাপে পর হয়েছিল। ব্রিটিশ সরকারের ধূর্ত মনোভঙ্গি, যা ম্যাকলের নানা রচনায় প্রকাশ লাভ করেছে, তার নিহিতার্থ হল ব্রিটিশ সরকার ইংরেজি শিক্ষার মাধ্যমে এমন একটা শ্রেণী সৃষ্টি করবেন যার মাধ্যমে ভারতবর্ষের জনসমষ্টিকে শাসন করা যায়। কিন্তু এই নীতি ভাষা এবং সাহিত্যের ক্ষেত্রে আংশিকভাবে বিফল প্রমাণিত হলো, কারণ মানুষের মনের অন্তঃস্রোতকে শাসন করার কোনো ক্ষমতা বিদেশি কূটনীতির ছিল না। বিশেষত সে নীতি যখন জাতির সমস্ত অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। বঙ্কিম এবং মাইকেল উভয়েই ইংরেজিতে লিখতে আশা পোষণ করেছেন এবং সেজন্য ব্যাপক প্রস্তুতিও নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের লিখতে হলো মাতৃভাষা বাংলাতেই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্তের যোগ্য উত্তরসূরি, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে দুই মহান শিল্পীর মধ্যে যে পার্থক্য তা দুস্তর। প্রথমত সময়ের কথা ধরতে হয়। মাইকেল এমন এক সময়ে জন্মগ্রহণ করেছেন যখন গোটা পরিবেশ ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানের প্রভাবে ভাপিয়ে উঠেছে। উচ্চাকাঙ্ক্ষী ছাত্র হিসেবে যখন তিনি হিন্দু কলেজে আসেন, তখনও কলেজের বয়স্ক ছাত্রদের মনে তরুণ অ্যাংলো ইন্ডিয়ান জ্ঞান সাধক হেনরি ডি রোজিওর স্মৃতি একেবারে তরতাজা রয়েছে। ক্যাপ্টেন রিচার্ডসন ছিলেন মাইকেলের প্রিয় শিক্ষক। তিনি হিন্দু ধর্মের সংস্কারের বিরুদ্ধে ছাত্রদের শিক্ষাদান করার জন্য দুর্নামের অধিকারী হয়েছিলেন। কিন্তু বঙ্কিমের ব্যাপার আলাদা। সে সময়ে ব্রিটিশ শাসন দৃঢ় হয়ে বসেছে এবং একটি মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি হয়ে গেছে। প্রতীচীর বিদ্যা আহরণ করার প্রাণান্তকর প্রচেষ্টা থিতিয়ে এসেছে। বাস্তবের সংঘাতে মানুষ শান্তভাবে ইতিহাসের শিক্ষা কি চিন্তা করতে বাধ্য হলো। সাম্রাজ্যবাদ ধীরে ধীরে তার স্বরূপ প্রকাশ করতে লেগেছে। তার ফলে শাসকদের সম্বন্ধে শাসিতের মনে এক ধরনের সন্দেহের উদয় হয়। রাজত্বের প্রথম দিকে ব্রিটিশ জনসাধারণ এ দেশীয়দের চোখে যে মর্যাদার অধিকারী ছিল, বাস্তবের কঠোর সংঘাতে তাদের অনেক নিচে নেমে আসতে হয়। তারা মর্যাদা হারাতে থাকে। এদেশের চিন্তাশীল মানুষের মনে এ প্রতীতি জন্মালো যে বিদেশি লোকেরা তাদের আষ্টে পৃষ্ঠে কয়েদ করতে এসেছে। তাদের সাহায্যে জাতীয় মুক্তি কিছুতেই সম্ভব নয়। এই সংশয়ী মনোভাব সে যুগের চিন্তাশীল মানুষদের মন মানস অধিকার করেছিল। পাশাপাশি এক ধরনের জাতীয় চেতনার স্রোত প্রবাহিত হচ্ছিল এবং মনের মধ্যে একটা নিরাপদ ভিত্তি সন্ধান করছিল। ঊনবিংশ শতাব্দীর মানুষেরা ইউরোপীয় জাতীয় চেতনার আদর্শে উদ্বুদ্ধ হয়ে উঠেছিলেন। বাংলার সে দূরদর্শী স্বপ্নিকারা ভুলেই গিয়েছিলেন প্রকৃত অতীতের উপরই ভবিষ্যতের ভিত্তি নির্মাণ করা যায়। এটা খুবই পরিতাপের বিষয় যে তারা ভারতীয় হিন্দুদের অতীত বলতে বুঝতেন সে সময়, যখন আর্যরা এ সুপ্রাচীন দেশে এসে তাদের বসবাসের স্থান হিসাবে বেছে নিয়েছিলেন। ভারতীয় হিন্দুদের অতীত একমাত্র সেই সময়ের মধ্যে নিবদ্ধ বলে মনে করতেন। এই উপমহাদেশে প্রায়
হাজার বছরের মুসলিম শাসনকে আতঙ্কিত দুঃস্বপ্ন জ্ঞান করে আলাদা করে রাখলেন। কী কারণে এই খণ্ডিত ইতিহাস বোধ প্রাধান্য লাভ করেছে তার বিচার করার সময় এখন নয়। এ হয়েছে ব্রিটিশের বিভক্ত করে শাসন করার নীতির কারণে, সংস্কারবদ্ধ হিন্দু মনের প্রতিক্রিয়ার ফলে এবং মুসলমানদের সামাজিক জাড্যের প্রভাবে। এই তিন কারণের মধ্যে কোনটি প্রধান, এখনও তা বিতর্কের বিষয়। সাহিত্যের আরেকটি নতুন আদর্শের নির্মাতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই সময়ে সাহিত্যের আসরে প্রবেশ করেন। মাইকেল এবং বঙ্কিমের মধ্যে দ্বিতীয় দফা পার্থক্য হল বংশানুক্রম, ব্যক্তিক সামাজিক পার্থক্য, যেগুলো একজন সৃষ্টিধর প্রতিভার অন্তরলোকে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। মাইকেল সম্পূর্ণ সত্তা একটিমাত্র প্রতিজ্ঞায় ডুবিয়ে দিয়েছিলেন, তিনি একজন শেক্সপিয়র, মিল্টনের মতো মহৎ কবি হবেন। একটা অস্থির সৃষ্টি চেতনা তাকে বারে বারে চঞ্চল এবং উতলা করেছে। এই সৃষ্টি চেতনার নির্দেশেই তিনি পিতৃপুরুষের ধর্ম ছাড়লেন, ইংরেজিতে কবিতা লিখতে লাগলেন এবং বিলেতে পাড়ি জমালেন। এই সৃষ্টি চেতনায় তাকে আবার কীর্তিবাস, কাশিরাম দাস এবং শ্রী রাধিকার দেশে ফিরিয়ে এনেছে। তার ছিল একমুখী মন, যা তিনি সবসময় সম্ভব অসম্ভব কাব্যিক চিত্রে পূর্ণ করে রাখতেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরেক প্রতিজ্ঞায় আবদ্ধ ছিলেন, তিনি হিন্দু ধর্মে পুনর্জীবন দান করার দিকে সমস্ত মনোযোগ নিবদ্ধ রাখলেন। তার প্রতীচির জ্ঞান, শৈল্পিক প্রতিভা এবং বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা যা কিছু তাকে মহৎ করেছে, সব এ কাজে ব্যবহার করলেন। একটি নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত তার প্রচেষ্টা ফলবতী হয়। তিনি তার যুগ এবং সম্প্রদায়কে সন্তুষ্ট করতে পেরেছিলেন। বঙ্কিমের বিরুদ্ধে একটি সাধারণ অভিযোগ হল তিনি ইতিহাসকে বিকৃত করেছেন। কথাটা সত্যি, কিন্তু তা সত্ত্বেও তিনি যে বাংলা ভাষার শ্রেষ্ঠতম সন্তানদের একজন, সে বিষয়ে কারো সন্দেহের অবকাশ থাকা উচিত নয়। তার হাতেই বাংলা গদ্য পূর্ণতা লাভ করে, ভাষা এমন পেলব হয়ে ওঠে যে অন্তরের ভাব অনুভাব ধারণ করার মতো বেগবান এবং ক্ষিপ্ররূপ পরিগ্রহ করে। তার গদ্য রচনা যেন স্থাপত্যকলার স্বজাতি, থরে থরে গড়ে উঠেছে, বিকাশ লাভ করেছে। নিপুণ নকশাকারের মতো কাহিনীর প্রাসাদ নির্মাণ করেছেন এবং আকাঙ্ক্ষিত কক্ষটিকে রোমাঞ্চের গাঢ় মসৃণ দৃষ্টিহারী প্রাণের গভীর থেকে নিঃসরিত রঙে রাঙিয়ে তুলেছেন। উপন্যাস শিল্পে তার যে অবদান, তার সঙ্গে কারো তুলনাই হয় না। সাহিত্যের এই বিশেষ শাখাটির উৎপত্তি, বিকাশ এবং পূর্ণতাও তার মধ্যেই হয়েছে। এই আনন্দিত কিন্তু কঠিন অভিযানে যে সকল বিদেশি লেখক তাকে প্রেরণা দিয়েছেন, সাফল্যের দিক থেকে বিচার করলে বলতে হয় তিনি তাদেরও ছাড়িয়ে গেছেন। এক খণ্ড মৃত অতীতে প্রাণ সঞ্চার করার জন্য যা কিছু প্রয়োজন তার ঐতিহাসিক উপন্যাসগুলোতে সে সকল উপাদান ছিল। তিনি ঘটনার সঙ্গে কল্পনার মেলবন্ধন করতে পারতেন চমৎকার। নিয়ত পরিবর্তনশীল ইতিহাস স্রোতের পরিপ্রেক্ষিতে ব্যক্তিকে কোন ভূমিকায় দাঁড় করাতে হবে তা তিনি জানতেন। এটাই হচ্ছে ঐতিহাসিক উপন্যাসের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। কল্পনার সঙ্গে ঘটনা এবং ঘটনার সঙ্গে চরিত্র যিনি মেলাতে পারেন, তিনি উপন্যাসে নিশ্চিতভাবে সাফল্য অর্জন করবেন। তার ঐতিহাসিক উপন্যাসগুলোর বিরুদ্ধে নালিশ হলো এতে ইতিহাস বোধ লাঞ্ছিত হয়েছে। কিন্তু বঙ্কিম তার যুগের চাইতে বিদ্যা বুদ্ধিতে কতদূর এগিয়েছিলেন দেখে অবাক হয়ে যেতে হয়। তিনি হচ্ছেন একমাত্র শিক্ষিত ব্যক্তি যিনি বাঙালি জনগণের প্রকৃত ইতিহাস রচনার তাগিদ গভীরভাবে অনুভব করেছিলেন। জনগণের ইতিহাস বলতে কি বোঝায় তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন। বাঙালি জনগণের ইতিহাস প্রসঙ্গে তিনি যে সংক্ষিপ্ত মন্তব্য করেছেন তাতে তার বিজ্ঞাননিষ্ঠ মনোভাবেরই পরিচয় পাওয়া যায়। তাছাড়া তিনি বাংলার অন্যান্য মানুষের চাইতে অত্যন্ত ভালোভাবে জানতেন যে বাঙালিরা মিশ্র জাতি, তাদের মধ্যে আর্য রক্তের ধারা খুবই ক্ষীণ। কিন্তু তার ঐতিহাসিক উপন্যাসগুলোর চরিত্রে এক ধরনের আর্যামির ভড়ং দেখা যায়। এটা একটা প্রহেলিকা যা থেকে বঙ্কিমচন্দ্র কোনোদিন মুক্ত হতে পারেননি। কার্ল মার্কস এঙ্গেলসের ঐতিহাসিক বস্তুবাদের সঙ্গে নিবিড় পরিচয়ও তাকে খুব স্বল্পই সাহায্য করেছে। বিজ্ঞানের নানা শাখার সংবাদ তার মনের সংকীর্ণতা দূর করতে পারেনি। মজ্জাগত হীনমন্যতা বোধ থেকে কিছুই তাকে আরোগ্য করতে পারেনি।
এসব কারণে তিনি মানববাদী আদর্শ থেকে নেমে এসে সাম্প্রদায়িক আদর্শকেই বরণ করে নিলেন। শিল্পী নিজেকে হিন্দু ধর্মের আদর্শের সঙ্গে এক করে ফেললেন। অন্য ধর্ম, অন্য জাত এবং দেশের প্রতি মানসিক কারণেই বিদ্বিষ্ট হয়ে উঠলেন। হিন্দু এবং হিন্দু ধর্ম ছাড়া আর কিছুই তিনি ভাবতে পারেননি। তার কল্পনা শক্তিকে আপন সম্প্রদায়ের উন্নতিকল্পে কামানের গোলার মতো ছুড়ে দিলেন। যা কিছু প্রতীচি থেকে জেনেছেন, সাম্প্রদায়িকতার স্পর্শে অনুরঞ্জিত হয়েছে তার গোড়া সংস্কারাবদ্ধ মানসিক বৃত্তির কারণে। আপন সম্প্রদায়ের হিতের জন্য তিনি যে কোনো দুঃখ কষ্ট সইতে রাজি ছিলেন। তিনি ভেবেছেন ইতিহাস বিকৃত করলে সম্প্রদায়ের কল্যাণ হবে, তাই তিনি ইতিহাস বিকৃত করেছেন। মিল, বেনথাম, ভলতেয়ার, রুশো এবং প্রতীচীর অন্যান্য লেখকদের রাজনৈতিক চিন্তাধারা অধ্যয়ন করে তিনি কৃষ্ণ চরিত্র লিখিতে অনুপ্রাণিত হয়েছেন। লেখার সময়ে তিনি মনের মধ্যে এ বিশ্বাস সবসময় পোষণ করেছেন যে তার আপন সমাজের মানুষ বইটি পড়ে উদ্দীপিত হবে। বঙ্কিম এবং তার প্রতীচীর গুরুদের মধ্যে সর্বপ্রধান তফাৎ হলো তারা বাইবেল এবং খ্রিস্ট ধর্ম দুইই স্বীকার করতে চেয়েছেন। পক্ষান্তরে ধর্ম এবং ধর্মগ্রন্থ উভয়কেই সারসত্য ধরে নিয়েছেন বঙ্কিম। স্বজাতির কল্যাণ কামনা এত অধিক ছিল যে তিনি রাজনৈতিক সন্দর্ভ রচনা করেছেন। তার রাজনৈতিক উপন্যাস আনন্দমঠে নিজের পদ্ধতিতে জাতীয় মুক্তির পন্থাও নির্দেশ করেন। তাতে তিনি এক ধরনের সন্ন্যাসবাদ প্রচার করেন। যুক্তিবাদী মানুষের কাছে বঙ্কিমের এ মতবাদ হাতুড়েপনার চাইতে অধিক কিছু মনে হবে না। কিন্তু এই হাতুড়ে গোড়া সংস্কারান্ধ বিজ্ঞান বিমুখ বঙ্কিম তার সমাজ এবং সম্প্রদায়ের কাছে অত্যন্ত মর্যাদার সঙ্গে গৃহীত হয়েছেন। তার অস্তিত্বের মহত্তম অংশ পরবর্তী সময়ের গবেষণার বিষয় হওয়ার জন্য সে সময় কোনো দাম পায়নি। তার ইতিহাস সম্পর্কিত বিকৃত মতবাদ গোড়া সংস্কারান্ধ হিন্দুদের উৎসাহের বিষয় হয়ে দাঁড়ায়। বাংলাদেশের সন্ত্রাসবাদী বিপ্লবীরা তাকে একরকম পুজো করতেন। আনন্দমঠ ছিল বিপ্লবীদের প্রেরণা পুস্তক এবং ধ্বংসের দেবী করাল বদনা কালী ছিলেন তাদের একমাত্র আরাধ্য। বন্দে মাতরমকে ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গীত ঘোষণা করা হলো। বঙ্কিম যা আশা করেছিলেন তার উত্তর পুরুষেরা পরবর্তীকালে রূপায়িত করেছেন। গোড়া সংস্কারান্ধ মনের নরম পলিতে তিনি যে বিষের বীজ বপন করেছিলেন, কালে তাতে ফল ফলতে আরম্ভ করে। তিনি চাইলে আরও ভালোভাবে আপন সম্প্রদায়ের সেবা করতে পারতেন। তার সে যোগ্যতা এবং প্রতিভা ছিল। বস্তুত তিনি জাতির বন্ধু হওয়ার চাইতে শিক্ষক হতে চেয়েছিলেন। কিন্তু বঙ্কিম তো মূলত শিল্পী, গানের পাখির গুরুমশাই হওয়া চলে না। তার শিক্ষা তারই সম্প্রদায়কে ঘৃণা বা বিদ্বেষের পথে চালিত করেছে। পরবর্তী ইতিহাস তা প্রমাণিত করেছে। সম্ভবত বাংলা বিভক্ত হওয়ার মূল কারণ শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিস্তৃতির অতল থেকে একই মানুষের দুটি মূর্তি দেখা যাচ্ছে, একটা প্রেম ভালোবাসা এবং আশাবাদে উজ্জ্বল, অন্যটি মৃত্যুকীটের নিবাসভূমি। বঙ্কিম সানন্দে যে অন্ধকার ছড়িয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন ব্যক্তিত্বের জীবনভর সংগ্রাম তা দূর করতে পারেনি পুরোপুরি। শয়তান তার প্রাপ্য আদায় না করে ছাড়েনি। রবীন্দ্রনাথ ঠাকুর এমন পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং এমন পরিবেশে প্রতিপালিত হয়েছেন যা তার মানস প্রবৃত্তিতে একটা সুন্দর শৃঙ্খলা দান করেছে। তিনি এমন এক পিতার কাছে শিক্ষা পেয়েছিলেন যিনি মস্তিষ্ক এবং মানব সম্পদের জোরে উত্তরকালে মহর্ষিতে রূপান্তরিত হন। রাজা রামমোহন রায়ের অন্তর খোঁচানো অনুসন্ধিচ্ছা দেবেন্দ্রনাথ ঠাকুরের হৃদয়মন সবটা অধিকার করেছিল। ঠাকুর পরিবার রাজা রামমোহনের ধর্মমত গ্রহণ করেছিলেন। তার একেশ্বরবাদী মতের সঙ্গে সেমিটিক ধর্মগুলোর যথেষ্ট মিল রয়েছে। রামমোহন রায় ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন উদার দৃষ্টিভঙ্গির মানুষ। তিনি সচেতনভাবে একা ধর্ম বিশ্বাসের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, যা মনের দিগন্তের প্রসার ঘটাবে এবং তার দেশবাসীকে নীচতাহীনতা থেকে উদ্ধার করবে। যদিও রামমোহন প্রগাঢ় জ্ঞানী লোক ছিলেন, তবুও তিনি ছিলেন বাস্তব বুদ্ধির মানুষ। জীবনের প্রতি তিনি উপযোগবাদী দৃষ্টিভঙ্গি পোষণ করতেন। এই কারণেই তার মতামতের সঙ্গে প্রাচীন ধর্মের খুবই স্বল্প সাদৃশ্য দেখা যায়। তার বিশ্বাসের আগুন লক্ষ্য হৃদয়ে জ্বলে ওঠেনি। আসলে এটা ছিল একটা সুচিন্ত বুদ্ধিবৃত্তিক আন্দোলন।
রাজা রামমোহন রায় তার দেশের মানুষের চিন্তা চেতনাকে অগুন্তি দেবদেবীর পুজো করার দাসত্ব থেকে মুক্ত করতে চেয়েছিলেন। তার দেশের মানুষের মনোভাব সম্বন্ধে তার যথার্থ জ্ঞান ছিল। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন দেশের মানুষ অলস মস্তিষ্ক দিয়ে যুক্তি বুঝতে পারবে না। অন্তত এক ঈশ্বরের ধ্যান তাদের চেতনাকে কিছু অংশে নির্মল করবে, তার ফলে আপনা থেকে যুক্তিবাদিতা জন্ম নেবে। তিনি তার ক্ষেত্রে সঠিক চিন্তা করেছিলেন। কিন্তু তার শিষ্য যারা ব্রাহ্ম সমাজের নেতৃত্ব গ্রহণ করেছিলেন যুক্তিকে খুব একটা দাম দেননি। রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথের ঝোঁক ছিল হিন্দু ধর্মের দিকে, আর কেশবচন্দ্র সেন ছিলেন ছদ্মবেশী খ্রিস্টান। দেবেন্দ্রনাথের সন্তান রবীন্দ্রনাথের মাইকেলের মতো উদ্দাম কিংবা বঙ্কিমের মতো গোড়া হওয়ার খুব অল্প সুযোগই ছিল, কারণ তিনি যে পরিবেশে জন্ম নিয়েছেন তা বিশ্বজনীন বললে অত্যুক্তি হবে না। তার মনোবৃত্তি এমন সুনিয়ন্ত্রিত ছিল যে বিনা দ্বিধায় তিনি প্রত্যেকটি দেশ, জাতি এবং ধর্মের যা কিছু মহৎ শ্রেষ্ঠ সব কিছুকে সম্মান করতে পারতেন। মনের এই যে সংস্কার মুক্ত গড়ন, তা তাকে এক আশ্চর্য গ্রহণশীলতা দান করেছে। মনের গভীরে তিনি অনুভব করতে পেরেছিলেন সব মানুষের অন্তর প্রকৃতি একই রকম। এই একত্বের অনুভূতি তার কাব্যের ঈশ্বর চেতনা, যাকে কবি স্বয়ং জীবন দেবতা বলে অভিহিত করেছেন। ঈশ্বরের প্রতি তার আস্থা বাধ্যবাধকতা মুক্ত, সম্পূর্ণ স্বাধীন। তার মতে ঈশ্বর একটা সুন্দর ধারণা, একটা পুলকিত বিশ্বাস বোধ, অধিক কিছু নয়। এই প্রতীতি তার অনুভূতিকে কোমলতর এবং মধুরতর করেছে, তাকে সামনে যেতে অনুপ্রাণিত করেছে। রবীন্দ্রনাথ চয়ন করেছেন, বয়ন করেছেন, আপনার সীমা আপনি ভঙ্গ করেছেন। তার ভগবত বিশ্বাস এবং ধর্মগ্রন্থের বিশ্বাসে আকাশ পাতাল তফাত। সৃষ্টিকর্তা সম্বন্ধে এই পুলকিত ধারণায় জুগিয়েছে তার সৃষ্ট ধর্মিতাতে বেশ আবেগ। ক্রমশ তিনি সামনে গিয়েছেন। নিরন্তর অভিযাত্রা কত শান্ত, সাহস তাকে মূর্ত থেকে বিমূর্তে, স্পর্শ থেকে স্পর্শাতীতে, জীবন থেকে শিল্পে, জন্মভূমি থেকে উদার বিশ্বে টেনে নিয়ে গেছে। তার চিত্রকল্পের মধ্যে নানানভাবে নানান ভঙ্গিতে এই নিরন্তর যাত্রার স্পন্দন মধুর চিত্তহারী ধ্বনিতে বেজে উঠেছে। তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। তা কবির কাছে বহির্বিশ্বের একটা ছাড়পত্র মাত্র। রবীন্দ্রনাথের নাম সুমিতির এবং পূর্ণতার প্রতীক হিসেবে ধরা যেতে পারে। মূলত তিনি কবি হলেও সাহিত্যের সকল শাখায় তার অনুপম ব্যক্তিত্বের স্বাক্ষর অক্ষয় রেখে চলেছেন। রবীন্দ্রনাথ সাহিত্যের মানুষ এই বিশেষণের আড়াল থেকে ঢেকে রাখার চাইতে তার ব্যক্তিত্বের পরিধি অনেক দূর সম্প্রসারিত। তিনি কথা বলার এমন ভাষাশৈলী নির্মাণ করেছেন যেন তা মানুষের মনের চিরন্তনী আকুলির ফলিত প্রকাশ। তার জীবন দর্শনকে দৈনন্দিন জীবনের ক্লেদ কালিমার স্পর্শলেশ বর্জিত সুন্দর একটি বোধের সঙ্গে তুলনা করা যেতে পারে। গানের ধারা তার কণ্ঠে ঝর্ণার মতো উছলে উঠেছে, চিত্রকলা প্রিয় সখার মতো এসে হাত ধরেছে। শেক্সপিয়রের উদ্দেশ্যে যদি বলা হয় এখানেই ভগবানের প্রাচুর্য, রবীন্দ্রনাথের বিষয়ে বলা উচিত এইখানেই জীবনের বৈচিত্র্য। রবীন্দ্রনাথ ছিলেন মানববাদী। আপন অন্তরস্থিত্ব, শুভকামনা এবং ভগবত চেতনা ছিল তার যুগল দিক নির্দেশক। এই দুটি শক্তিমান বোধকে আজন্ম নিষ্ঠার সঙ্গে লালন করতে পেরেছিলেন বলেই তার শৈল্পিক বোধের সঙ্গে কোনো রকমের জাগতিক নীচতা আতাত পাতাতে পারেনি। বিবেক সবসময় তাকে যা কিছু ভালো, স্বাস্থ্যপ্রদ, সুন্দর, সত্য এবং প্রাণদায়িনী জীবন দিয়ে গ্রহণ করতে তাড়িত করেছে। কিন্তু মানববাদীরও সীমাবদ্ধতা রয়েছে। সরল বিশ্বাসই হলো তার জাদুকাঠি। তিনি বিশুদ্ধ ধ্যানের মধ্যেই নির্বাণ কামনা করেন, কিন্তু বিশ্বাস এবং ধ্যান কাউকেও বেশি দূর নিয়ে যেতে পারে না। তিনি মঙ্গলের পূজারী এবং সে কারণে জগৎ সংসার ছেঁকে মঙ্গল টেনে বের করে আনবেন বলে ভরসা রাখেন। পৃথিবী আপন কক্ষপথে পরিক্রমণ করে। সামাজিক নিয়মের প্রভাবে সমাজে পরিবর্তন আসে। কবি বাস্তব জীবনের এই কঠোরতার কোনো ধার ধারেন না, কিন্তু নিজের অন্তরের অপার করুণাধারার উপর স্থির বিশ্বাস রাখেন। এই অনমনীয় আত্মবিশ্বাসই তার মহত্বের ভিত্তিভূমি।
রবীন্দ্রনাথে তা কখনো উদ্ধত রূপ ধারণ করতে পারেনি। তাই অনেক সময় রবীন্দ্রনাথের ব্যক্তিত্ব সংজ্ঞায়নের অতীত বলে ভুল বোঝা হয়ে থাকে। রবীন্দ্রনাথের ব্যক্তিত্ব ছিল সুশৃঙ্খল এবং সুবলয়িত। ভাষার উপর অপরিসীম পারঙ্গমতা, সাহিত্যের এক শাখা থেকে অন্য শাখায় অনায়াসে বিহার করতে পারতেন। ইত্যকার গুণগ্রামের কারণে তার গুণমুগ্ধ দেশবাসী অনেক সময় তাকে বিপ্লবী কমরেড এবং আধুনিক অস্তিত্ববাদী এই উভয় আখ্যাই দিয়ে থাকেন। এটা যে বাড়াবাড়ি তাতে সন্দেহের অবকাশ নেই। রবীন্দ্রনাথের ব্যক্তিত্বের আঁশগুলো পরীক্ষা করে দেখলে ধরা পড়ে তিনি ছিলেন একজন মহান সামন্ত, যদিও পরবর্তীকালে বুর্জোয়া গুণপনা প্রশংসা করার মতো মানসিকতা অর্জন করেছিলেন। মানুষে মানুষে সহজ সম্বন্ধের কথা যখন তিনি বলেছেন তা তার সাহিত্যে একটি নতুন ব্যঞ্জনায় ব্যঞ্জিত হয়ে উঠেছে। আপাত দৃষ্টিতে মনে হবে তার দৃষ্টিভঙ্গিতে একটা ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছে। বলা হয়ে থাকে যে প্রতীকী নাটকগুলোতে রবীন্দ্রনাথ সাধারণ মানুষের কথা বলেছেন। রবীন্দ্রনাথের সাধারণ মানুষগুলো তার কল্পনা জগতের নাগরিক, সমসাময়িক ইতিহাসে তারা বাস করে না। তিনি মানুষে মানুষে সহজ সম্পর্কের কথা বলতেন, কেননা এটা সামন্তবাদের অত্যন্ত একটি বোধক মানবিক দিক। বুর্জোয়া শ্রেণী এই সরল সম্পর্ককে টাকার সম্বন্ধে রূপান্তরিত করেছেন। তার মর্জি মেজাজও ছিল সামন্তোচিত, কিন্তু তাকে এমন এক পৃথিবীতে জীবন ধারণ করতে হয়েছে যা পুরোপুরি এই বুর্জোয়া শ্রেণীর অধিকারে চলে গেছে। কবি স্বয়ং তা জানতেন। সেজন্যই তিনি সমাজ থেকে আংশিক আলাদা হয়ে স্বপ্ন এবং ধ্যানের জগতে বাস করতে বাধ্য হয়েছেন। একজন ভগবানের আনন্দিত সান্নিধ্যে তিনি দায়মুক্ত এবং নির্ভর মনে করতেন। এই ভগবানকেই তিনি রামমোহন রায় থেকে বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে উত্তরাধিকার সূত্রে লাভ করেছিলেন। মানুষের প্রতি ভালোবাসা, জগতের বঞ্চিত, লাঞ্ছিত এবং হতভাগ্যজনের প্রতি মমতা, মঙ্গলের প্রতি তার অনির্বাণ বিশ্বাস বোধ থেকেই উচ্চারিত হয়েছে। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে যে ভূমিকা পালন করেন তা বাঙালি জাতি এবং বাংলা সাহিত্যের তুলনাবিহীন কল্যাণ সাধন করেছে। তার প্রশান্ত ব্যক্তিত্বের প্রভাবে বঙ্কিম এবং অন্যান্য লেখকরা পূর্বে যে বিদ্বেষ বিষ ছড়িয়েছিলেন তার ধার অনেকটা মরে আসে। তার জীবদ্দশাতেই তুলনামূলকভাবে অনেক পশ্চাৎপদ মুসলমান সম্প্রদায়ের সমাজ অভিজ্ঞতা সাহিত্যে পূর্ণ প্রাণবেগে প্রতিধ্বনিত হয়ে ওঠে। একটি ভাব বিপ্লবের মশালচি হিসেবে বাংলার সাহিত্যাকাশে কাজী নজরুল ইসলামের আবির্ভাব। সাহিত্যে তার ভূমিকা কি জানার আগে যে সমাজ কবিকে সৃষ্টি করেছে সে বিষয়ে কিঞ্চিত অবগত হওয়া প্রয়োজন। কাজী নজরুল ইসলাম পশ্চিম বাংলার একটি দরিদ্র মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। সে পরিবার আধুনিক শিক্ষা দীক্ষা কিংবা ভাবধারার কোনো গৌরব করতে পারে না। নজরুল ইসলাম খুবই স্বল্পকালের জন্য বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তার স্বভাব ছিল দুরন্ত প্রকৃতির, কোনো কিছুতেই লেগে থাকতে পারতেন না। ছাত্রাবস্থাতেই বাঙালি পল্টনে তিনি যোগ দেন এবং তাকে করাচিতে পাঠানো হয়। সামরিক ব্যারাকেই তিনি কবিতা লিখতে শুরু করেন। তার কিছু কিছু কলকাতার নানা সাময়িক পত্রে প্রকাশিত হয়। সামরিক ব্যারাক থেকে তিনি সোজা কলকাতা চলে আসেন। সে সময়ে সমস্ত ভারত উপমহাদেশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে সংগ্রামে মেতে উঠেছে। বাংলা ছিল ব্রিটিশ বিরোধী সংগ্রামের কেন্দ্রবিন্দু। বাংলা সাংবিধানিক এবং সংবিধান বহির্ভূত এই উভয় প্রকার সংগ্রামে নেতৃত্ব দান করছিল। সন্ত্রাসবাদী বিপ্লবীরা স্বাধীনতার বেদিতে তাদের অমূল্য প্রাণ বিসর্জন করছিলেন। রক্তদান, প্রাণ দেওয়া নেওয়ার রোমাঞ্চে গোটা যোগ রোমাঞ্চিত হয়ে উঠেছে। আগের কবি লেখক এরা ছিলেন শান্তিপূর্ণ অবস্থার সৃষ্টি। এই সামাজিক বিপ্লবে কোন ভাষায় কোন সুরে কথা কইতে হয় তারা জানেন না। তাই সময়ের সঙ্গে তাল রেখে তাদের পক্ষে এগিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। নবযুগ যে চ্যালেঞ্জ নিয়ে এলো, কাজী নজরুল ইসলামের সৃষ্টি চেতনায় তা ঊর্ধ্বমুখী শিহরণের সঞ্চার করে। ঝঞ্ঝা বিক্ষুব্ধ যুগ কথা কয়ে উঠল কাজী নজরুলের কণ্ঠে। তার কাব্যে যুগ জিজ্ঞাসার জবাব আছে, চাহিদার তৃপ্তি আছে। কাজী নজরুল ইসলাম রাতারাতি বাংলা ভাষা ভাষী জগতের একটি অতি পরিচিত নাম হয়ে দাঁড়ালো।
তার সর্বাধিক বিখ্যাত কবিতা বিদ্রোহী জলস্তম্ভের মতো চেতনার ঊর্ধ্বে উড্ডীন অবস্থার প্রকাশ, তা যেমন চিত্তহারী তেমনি বলিষ্ঠ। এই চিত্তহারী বলিষ্ঠতাই নজরুল ইসলামের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য। প্রচণ্ড স্পর্ধা নিয়ে তিনি উদ্ঘোষণায় ফেটে পড়তে পারতেন। তার সঙ্গে রুশো বর্ণিত মহান বর্বরের তুলনা করা যায়। তার সর্বাধিক বিখ্যাত কবিতা বিদ্রোহী জলস্তম্ভের মতো চেতনার ঊর্ধ্বে উড্ডীন অবস্থার প্রকাশ, তা যেমন চিত্তহারী তেমনি বলিষ্ঠ। এই চিত্তহারী বলিষ্ঠতাই নজরুল ইসলামের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য। প্রচণ্ড স্পর্ধা নিয়ে তিনি উদ্ঘোষণায় ফেটে পড়তে পারতেন। তার সঙ্গে রসো বর্ণিত মহান বর্বরের তুলনা করা যায়। তার মহৎ অন্তরাবেগ কখনো বুদ্ধির অভিভাবকত্ব স্বীকার করে নেয়নি। নিজের মর্মের বেদনাবোধ চেপে রাখার মতো ছলনার শিক্ষা তিনি পাননি। যদি তাই হতো, সম্ভবত বাংলা সাহিত্য নজরুল ইসলামের প্রতিভা থেকে বঞ্চিত হতো। সে সময়ে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের অপ্রতিহত প্রভাব। তিনি আছেন ভাস্বর সূর্যের গৌরবে, ঘিরে আছে তারই আলোকে আলোকিত ভাবনায় ভাবিত গ্রহ এবং উপগ্রহের ঝাঁক। নজরুল ইসলামের বাংলা সাহিত্যে আবির্ভাবের সঙ্গে সঙ্গেই অনেকগুলো পরিবর্তন ঘটে গেল। তার আবির্ভাবের সঙ্গে সঙ্গেই বাংলা কবিতার ভার কেন্দ্রের পালাবদল ঘটে। কবিতা গজদন্ত মিনার ছেড়ে রাজপথে নেমে এলো এবং সামাজিক শক্তির অংশ হিসেবে স্বরূপ প্রকাশ করল। সমাজের নির্যাতিত মানুষেরা কবিতায় স্বীকৃতি পেল। কাজী নজরুল ইসলামের কবিতা তাদের ভাগ্যলিপি হয়ে দেখা দিল। মুসলমান সম্প্রদায়ের সমাজ অভিজ্ঞতার বলিষ্ঠ এক কুশলী রূপায়ণ ঘটতে থাকে কাজী নজরুলের কবিতায়। ইসলামের ইতিহাস সম্পর্কিত পুরাণ, রূপকথা, মুসলিম গৃহে উচ্চারিত আরবি, ফার্সি এবং উর্দু শব্দ সম্ভার কবিতার এন্তার ব্যবহার করতে থাকেন তিনি নিঃসংকোচে। এই শব্দ ব্যবহারের ফলে কবিতার সাবলীলতা, শৈল্পিক সৌন্দর্য খুব কমই ক্ষুণ্ণ হয়েছে। নজরুল ইসলামের কবিতার আরেকটি বৈশিষ্ট্য হল সেগুলো হিন্দু এবং মুসলিম সমাজ অভিজ্ঞতা, ইতিহাস চেতনা এবং জীবনবোধের আশ্চর্য সমন্বয়। বাংলা গদ্যে যারা আঞ্চলিক ভাষা ব্যবহার করেছেন, নজরুল ইসলাম তাদের পথিকৃতদের একজন। নজরুল ইসলাম যেমনটি পেরেছেন, অন্য কোনো মুসলমান কবি বাংলা সাহিত্যে ইসলামী ভাবধারা নিয়ে সার্থক কবিতা লিখতে পারেননি। অন্য কোনো বাঙালি কবি হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের সামাজিক এবং সাংস্কৃতিক অভিজ্ঞতার মিলন ঘটাবার এমন একনিষ্ঠ চেষ্টা করেননি। এই উপমহাদেশের অন্য কোনো মার্ক্সবাদী কবি নির্যাতিত গণমানুষের মুক্তির সঙ্গীত এমন উদাত্ত আবেগে গাইতে পারেননি। বাংলা সাহিত্যে নজরুল ইসলাম যে বিপ্লবী ভূমিকা পালন করেছেন, এই তিন বৈশিষ্ট্যেই তার পরিচয় বিধৃত। জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু প্রতীচীর আদর্শে আধুনিক বাংলা কবিতা ঢালাই করেছেন। এক সময়ে রবীন্দ্রনাথের সর্বগ্রাসী প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য তাদেরও নজরুল ইসলামের শরণ নিতে হয়েছে। সুকান্ত ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায় এবং অন্যান্য কবি যারা মার্ক্সবাদী কবি অথবা বিপ্লবের কবি বলে পরিচিত, নজরুলের প্রভাব বলয়ে ছাড়িয়ে তারা যেতে পারেননি। ফরুক আহমেদ, তালিম হোসেন, যাদের স্বপ্ন এবং বিশ্বাস ইসলামী আদর্শের পুনর্জীবনের মধ্যে প্রথিত, তারা আজও নজরুলের পরিত্যক্ত জগতে অসহায় বন্দির মতো আটকা পড়ে আছেন। কাজী নজরুল ইসলাম এমন একজন শিল্পী যাকে আবেগ সম্পদের উপর পুরোপুরি নির্ভর করতে হয়েছে। কিন্তু অতিরেক আবেগ কখনো সুমিত গদ্যের জন্য ভালো নয়। তার অনিয়ন্ত্রিত আবেগ গদ্যে প্রকাশ পেয়েছে, তাতে যুক্তিগ্রাহ্যতা কিংবা শৃঙ্খলাবোধ দুয়ের কোনোটারই দেখা মেলে না। তা সত্ত্বেও নজরুলের গদ্যের একটি বৈশিষ্ট্য অত্যন্ত প্রণিধানযোগ্য। তার উপন্যাস এবং গল্পে স্থানীয় মানুষদের তাদের স্বকীয় চেহারায় উপস্থিত করেছেন। নায়ক নায়িকার মুখে অনেক সময় আঞ্চলিক ভাষাও জুড়ে দিয়েছেন। গল্পকার কিংবা ঔপন্যাসিক হিসেবে তাকে পরবর্তী ঔপন্যাসিক এবং গল্পকারদের একরকম পথিকৃৎ বলা যায়। পরবর্তীকালের ঔপন্যাসিক এবং গল্পকার গ্রাম বাংলার নানা শ্রেণীর মানুষকে পূর্ণ সততায় উপস্থিত করেছেন। আমাদের সাহিত্যের এ পর্যন্ত সর্বশেষ আদর্শ নির্মাতা এবং শ্রেষ্ঠতম কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মের পূর্ণ মূল্যায়ন এখনও হয়নি।